ফাইনালি দেখতে গেলে প্রায় 4 দিন পর আমার চ্যানেলেতে ভিডিও আসছে, আর তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে এমন কি হয়েছে যার জন্য এতদিন অফ যাচ্ছে, বা আমাকে হসপিটালাইজ হতেই বা কেন হতে হয়েছিল। তো কি হয় যে যা হয়েছে আমার দোষেই হয়েছে, আমার গাফিলতির জন্যই সবটা হয়েছে। তো এখন তো জানো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলেরই জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে। আমারও কিছুটা সেরকমই ছিল। এই সপ্তাহ শুরুর দিকে আমার এরকম জ্বর জ্বর ভাব ছিল, জ্বর হয়েছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম যে নর্মাল জ্বর 1-2 দিনে সেরে যাবে। এমনিতে আমার শেষ জ্বর কবে হয়েছিল আমার তো মনে নেই, বহু বছর আগে জ্বর হয়েছিল। সর্দি কাশি নর্মাল হয় কিন্তু ঠিক হয়ে যায়, আর জ্বর তো অনেক বছর পর হলো। আমি ভেবেছিলাম যে কোনো ব্যাপার না, এ তো নর্মাল জিনিস, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কিন্তু তাও কিছু হলো না। আর আমিও কোনো কেয়ার করলাম না, ভাবলাম যে আরও 2 দিন যাক। আর আমি যে শেষ ভিডিওটা আপলোড করেছিলাম, সেইটা আপলোড করার পর সেই দিন রাতের বেলায় সিচুয়েশান বেশ সিরিয়াস হয়ে যায়। তো তখন আমার অবস্থা একেবারে পুরো খারাপ হয়ে যায় আচমকাই। এতটাই খারাপ হয়ে যায় আমি তো ভাবতে পারিনি। মানে তখন জ্বর তো প্রচণ্ড বেশি ছিল, তার সাথে সাথে আরও অনেক কিছু হয়েছে। মানে যত বিপদ সব একদিনেই চলে আসে। যেমন ধরে নাও, এত বেশি গা হাত পায়ে ব্যথা হচ্ছিল যে খাটে শুয়ে পাশ ঘুরতে পারছিলাম না, এমনকি দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা ছিল না। পুরো শরীর পুরো দুর্বল হয়ে গেছিলো। আর দাঁড়িয়ে থাকলে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, মাথা ঘুরছিল, বসে থাকতেও পারছিলাম না। আর সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে যে মাথা ব্যথা। আমার জীবনে কখনো মাথা ব্যথা হয়নি, কিন্তু এইবারে প্রথম এক্সপিরিয়েন্স করলাম যে মাথা ব্যথা কীরকম হবে। মানে 24 ঘন্টা মাথা এক টানা ব্যথা করে চলেছে, প্রায় 3 দিন এক টানা মাথা ব্যথা করেই চলেছে, যেন মাথার মধ্যে কেউ বোম ফাটাচ্ছে। এটা পুরো 3 দিন চলে, আমি তো ঘুমাতেও পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা হয়। আর তাছাড়া খেতে তো পারছিলাম না, খাওয়ার মুখের টেস্ট তো বিগড়ে গেছিলো, যা খাচ্ছিলাম বমি হয়ে যাচ্ছিলো, শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে। এমনিতে আমি মোবাইল ছাড়া চলি না, আমি সবসময় মোবাইলে ইউটিউব ফেসবুক দেখতে থাকি। ইউটিউব থেকে বোর হয়ে ফেসবুকে যাই, ফেসবুক থেকে বোর হয়ে ইউটিউবে আসি। কিন্তু তখন এমন শরীর খারাপ হয়েছিল যে আমি ঠিক করে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেও পারছিলাম না। মানে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে মাথায় আরও বেশি ব্যথা হচ্ছিলো। তো জানি না ওটা কী জন্য হচ্ছিলো, হয়তো স্কিনের একটা এফেক্ট পড়ছিল। তো তারপর ভাবলাম যে একবার ঠিক হলো যে বাড়িতেই হয়তো ট্রিটমেন্ট হবে, কিন্তু আবার অত রিস্ক নিলাম না, ভাবলাম যে হসপিটালে চলে যাই। কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না। তো হসপিটালে যাই, সেখানে 2 দিন থাকি। এখন জ্বর নেই, মাথা ব্যথা নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল। মানে আমি যে ভাবছিলাম যে আজকের থেকে ভিডিও বানানো স্টার্ট করব, ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার সত্যি খুবই প্রবলেম হচ্ছে। আমি পুরো উইকনেস ফিল করতে পারছি, এখনও দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে। মানে প্রচণ্ড উইক হয়ে গেছে শরীর। আর আমি তো শেষ 4 দিন ধরে ভাতই খেতে পারছি না। আমি ভাত খাইনি, শুধুমাত্র ফলমূল আর ছুটকো ছাটকা খাবার খেয়ে টিকে রয়েছি। মানে কিছু তো মুখে দিতে পারছি না, এত বাজে খেতে লাগছে। এখন ধীরে ধীরে নর্মাল হচ্ছে, এবার খাওয়া দাওয়া শুরু করবো। খাওয়া দাওয়া শুরু করলে আবার আগের জোর ফিরে পাবো, মোটামুটি 1 সপ্তাহ তো লেগেই যাবে। তো এই হচ্ছে পুরো সিচুয়েশান, যার জন্য এই কদিন তো ভিডিও বানানো সম্ভবই হয়নি আমার পক্ষে। আর আমি আমার মোবাইলে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, হসপিটাল থেকে ওটা আমি দিয়েছিলাম। ওই তখন শরীর একটু ভালো ছিল, তো তখন যা করে আমি কয়েকটা ইমোজি দিয়ে জানিয়ে দিই যে অবস্থা খারাপ, একটু হসপিটালে রয়েছি। তো এই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা দেখবে যে আশেপাশে তোমাদের অনেকের জ্বর হচ্ছে, রোগ জ্বালা হচ্ছে। এটা অনেকটা করোনা ভাইরাসের মতোই একটা জিনিস, এটা ভাইরাস থেকেই হচ্ছে। আর এটা বেশ সিরিয়াস জিনিস। আমার তো দেখলে কি হলো। আর এটা তোমাদের আশেপাশে অনেকেরও হচ্ছে, তোমাদের ফ্যামিলিতে হয়তো হচ্ছে। যারা শুরুতেই সাবধান হচ্ছে তারা বেঁচে যাচ্ছে, আর যারা আমার মতো গাফিলতি করছে দেখা সত্ত্বেও তারা টিকিট কেটে বসে রয়েছে। তো তোমরাও একটু সাবধানে থেকো, আর এইসব নিয়ে কোনো গাফিলতি করো না আমার মতো। তো এই তো হয়ে গেল সিচুয়েশান। আর আরেকটা কথা বলে রাখি যে কালকের আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসবে না, প্রচণ্ড উইক ফিল করছি। কালকের দিনটা আপাতত রেস্ট নিই। সোমবার থেকে আমি পুরো জোর দমে আগের মতো রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করব। আর এই কদিনে হয়তো অনেক কিছু ঘটে গেছে, অনেক কয়েকটা নিউজ এসছে যেগুলো আমি তো দেখিনি, মোবাইল তো ইউজ করিনি, দেখবো কী করে। তো সেগুলো কভার করতে হবে, অনেক কিছু ডিসকাস করার আছে। সামনে সামার স্ল্যাম রয়েছে, তো সেই জন্য আমি ভাবছি যে পরের সপ্তাহে আমি যত পারি চেষ্টা করব দিনে 2টো করে ভিডিও দেওয়ার, একটা সকালে আসবে আর একটা রাতে আসবে। তো তোমরা 2টো ভিডিওর জন্য তৈরি থেকো। সোমবার থেকে আমি চেষ্টা করব 2টো ভিডিও দিনে দেওয়ার। আর আজকের ভিডিওতে ছোট্ট করে স্ম্যাকডাউনের কথাই বলবো। আর আজকে স্ম্যাকডাউন থেকে আমরা 2টো বড় হিন্ট পেয়েছি। আমাদের মনে হচ্ছিল যে সামার স্ল্যাম বহুত বোরিং হতে চলেছে, কিন্তু 2খানা বড় হিন্ট দেওয়া হয়েছে। এবার এটা আমাদের মনে আশা তো জাগিয়েছে অনেক, কিন্তু
আমরা কি আদৌ বিশ্বাস করতে পারবো এর উপরে, এটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। কিন্তু ফিউচার ডাইরেকশন কী হতে পারে সেটা নিয়ে কথা বলা যাক। হতে পারে এবারে সামারস্ল্যামটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রেসলম্যানিয়া 40 যেটা ছিল রোমান ভার্সেস কোডি, সেটার থেকেও বেশি স্মরণীয় হতে পারে এইবারের সামারস্ল্যাম। তো আজকে স্ম্যাকডাউনের সব থেকে বড় বিষয়, মানে বলতে পারো সব থেকে এন্টারটেনিং বিষয় হচ্ছে সোলো সিকোবা। আজকে জন সিনা আর কোডি রোডস তো ছিল, কিন্তু তা সত্ত্বেও এন্টারটেন আমাদেরকে সোলো সিকোয়াই করেছে। তো যেমনটা জানি যে জেকব ফাটুর একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। সে যখন খুবই ছোট ছিল, মানে 16-15 বছর বয়স ছিল, তখন সে লোয়ে পড়ে ছিনতাই করে, তার ফলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর সে জেল খেটে তারপরে সে শুধরে গিয়ে ভালো মানুষ হয়ে যায়। তো এখানে সেই অ্যাঙ্গেলটা এখানে সোলো সিকোবা ইউজ করেছে স্টোরি লাইনেতে। এখানে আমরা স্ম্যাকডাউনের শুরুতেই দেখতে পাই যে পার্কিং লটেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ঠুকে দিয়েছে কে কাকে জানি না, ব্লাড লাইনের সমস্ত মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আমাদের লর্ড টাঙ্গালোয়া মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। মানে বেসিক্যালি ব্লাড লাইনের ওপর অ্যাক্সিডেন্ট করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে, এমনটা বলা হচ্ছে। আর আমাদের লর্ড টাঙ্গালোয়া এখানেও বচ করে ফেলেছে। আমাদের লর্ড টাঙ্গালোয়া মানে ব্লাড লাইনের এতজন মেম্বার রয়েছে, শুধুমাত্র এরই চোট লেগেছে। আর প্রথমবার দেখছি মাথা ফেটে যাওয়ার পর কেউ এত বেশি খুশি। খালি একবার মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখে নাও, মনে হচ্ছে পান খেয়ে ওপর দিকে থুতু ফেলতে গেছিলো, আর ওপর দিকে থুতু ফেলার ফলে সেই থুতুটা নিজের মুখে এসেই পড়েছে। এবার সোলো সিকোবা সবটা এখানে নিজেরাই প্ল্যান করেছে, নিজেরাই গাড়ি ঠুকিয়েছে। আর এখানে জেকব ফাটুর যেহেতু ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তাই জেকব ফাটুর দিকে সন্দেহ করাতে চাইছে যে জেকব ফাটু ইচ্ছা করে এরকম করিয়েছে। তো তারপরে পুলিশ আসে, আর পুলিশ বলে দেয় যে জেকব ফাটু আমাদের সন্দেহের আন্ডারে রয়েছে। তো জেকব ফাটুকে ধরে নিয়ে যাওয়া হয়। আসলে ওগুলো পুলিশ নয়, ওগুলো ডাব্লিউডব্লিউইর লোক, সব নাটক করছে। তারপর স্ম্যাকডাউনের মাঝে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে পুরো ব্লাড লাইন আছে। আমাদের লর্ড টাঙ্গালোয়া মাথায় পট্টি লাগিয়ে আসে। পট্টিটাও তো নকলই ছিল, কারণ সত্যিকারে তো মাথা ফাটেনি, ওটা জাস্ট কালার ছিল। এবারে সোলো সিকোবা এখানে বলে যে জেকব ফাটু কী ছিল, ভিখিরি ছিল, ওর কাছে কিছুই ছিল না। ওর জন্য আজকের আমার জন্য ও খেতে পাচ্ছে, আমার জন্য লোক ওকে চিনছে, দুটো নাম কামিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একজন ক্রিমিনাল সবসময় ক্রিমিনালই হয়। আর তারপর আমরা দেখতে পাই যে ব্যাক স্টেজেতে পুলিশ বলছে যে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, জেকব ফাটুর এতে কোনো রকম হাত নেই। তো তারপরে জেকব ফাটু ছাড়া পেয়ে যায়, আর জেকব ফাটু এসে পুরো ব্লাড লাইনের উপর অ্যাটাক করে। সঙ্গে আসে জিমি উসো, তারপর দুজনে মিলে 4 জনকেই খুব ভালো মতো পেটায়। এখানে তো টালা টোঙ্গা যে আছে লম্বু, তো লম্বুকে সাইডে লাগানো একটু মুশকিল ছিল, তাকে জিমি উসো আর জেকব ফাটু দুজনে মিলে সাইডে লাগিয়ে দেয়। আর তারপরে এখানে আমাদের লর্ড টাঙ্গালোয়া আর জেসি ম্যাটেওকে চেয়ার দিয়ে খুব বাজায়, কারণ নিজের ফ্যামিলির মেম্বারদেরই সব থেকে বেশি মারতে মজা লাগে। আর তারপরে এখানে আমরা দেখতে পাই যে সোলো সিকোবার মাথায় চেয়ার ফাঁসি দিচ্ছিল, ওটা মানে আগে হয়ে গেছিলো। আর তারপর কী হয়েছে, পুলিশ এসে এখানে সোলো সিকোবাকেই অ্যারেস্ট করে নিয়ে যায় যে সোলো সিকোবা নিজেই ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিয়েছে, আর এখন জেকব ফাটুর নামে দোষ চাপিয়ে দিচ্ছে। তো সোলোকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। আবার ব্যাক স্টেজেতে আমরা দেখতে পাই যখন পুলিশ সোলোকে নিয়ে যাচ্ছে, তখন কোডি রোডস ব্যাক স্টেজ থেকে কোথায় যাচ্ছিল, তখন সোলো কোডির কাছে বলছে যে কোডি আমাকে বাঁচাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সরি, এরা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আমাকে ছাড়াও। তো কোডি তো দেখলো আর পাত্তাও দিল না, চলে গেল। মানে সোলো ভাই আলাদাই ক্যারেক্টার প্লে করছে এখানে। আর সামারস্ল্যামেতে এদের মধ্যে যে ম্যাচটা হবে সেটা একটা স্টিপুলেশন অ্যাড করে দেওয়া হয়েছে। এদের মধ্যে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, একটা স্টিল কেজ ম্যাচ। আর এইখানে আমার মনে হচ্ছে যে এখানে সোলো তো হারবে না, সোলোর এখন ক্যারেক্টার খুবই ভালো চলছে, এখানে সোলোকে ডাব্লিউডব্লিউই হারাবে না। সে স্টিল কেজ স্টিপুলেশন থাকুক আর যাই থাকুক, এখানে ব্লাড লাইনের মেম্বার ইন্টারফেয়ার করবে, জিমি উসো আসবে বাঁচাতে, হয়তো আরও কেউ জেকব ফাটুর তরফ থেকে আসতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে টামা টোঙ্গার রিটার্ন হবে। টামা টোঙ্গা এখনও ইনজর্ড বলা হচ্ছে, তবে ইনজর্ড সে নয়, সে মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। তো আমার তো এটাই মনে হয় যে এখানে টামা টোঙ্গা ফাইনালে রিটার্ন করবে, আর যার ফলে সোলো সিকোবা এই ম্যাচটা জিতে যাবে। আর এবার স্ম্যাকডাউনের অন্যান্য জিনিস নিয়ে কথা বলা যাক। আমরা রাকেল রড্রিগেজ ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে ম্যাচ দেখতে পাই। ম্যাচের মধ্যে আমরা আরও কিছু দেখতে পাই যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে কী হয়েছে, রক্সিন এসে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। এখানে অ্যালেক্সা ব্লিস রিং সাইডে ছিল, চিয়ার লিডার হয়ে সে শার্লেটকে চিয়ার করছিল, তো সেও এখানে ইন্টারফেয়ার করে দেয়, যার ফলে শার্লেট এই ম্যাচটা জিতে যায়। আর আমরা সামারস্ল্যামেতে শার্লেট আর অ্যালেক্সা ভার্সেস রাকেল রড্রিগেজ আর রক্সিনের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, যেটা আমরা সকলেই দেখতে চেয়েছিলাম। আর আমরা কার্মেলো হেজ ভার্সেস ডিমান প্রিস্টের মধ্যে ম্যাচ দেখতে পাই, যেখানে ম্যাচের মাঝখানে এখানে অ্যালিস্টার ব্ল্যাক এসে ইন্টারফেয়ার করে দেয়, তারপর ব্ল্যাক মাসও লাগিয়ে দেয় ডিমান প্রিস্টকে, যার মানে হচ্ছে যে এবার আমরা সামারস্ল্যামে হয়তো এদের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি। তো এটা বেশ ভালো হচ্ছে, দুজনেই সেম ক্যালিবারের রেসলার,
আর এই ম্যাচটা মোটামুটি ঠিক আছে। আর রিটার্নের পর ফাইনালি অ্যালিস্টার ব্ল্যাক একটা ঠিকঠাক অপোনেন্ট পেয়ে গেছে। আর আমরা একটা খুবই বিরক্তিকর জিনিস দেখতে পাই, এখানে ট্যাগ টিমের একটা ফেটাল 4-way ম্যাচ হয় নাম্বার 1 কন্টেন্ডারের জন্য। এখানে রে ফিনিক্স আর অ্যান্ডারের একটা টিম বানানো হয়েছে। আর কেন হয়েছে, কী জন্য হয়েছে, কেন এই ম্যাচগুলো হচ্ছে, মানে মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে ফ্যান্সরা ইরিটেট হয়ে গেছে, আমি তো বিরক্ত হয়ে গেছি এটা দেখতে দেখতে। মানে এটাকে তো এখন টাইম পাসও বলা চলে না, এটাকে টর্চার বলা চলে। এখানে অ্যান্ড্রয়েড আর রে ফিনিক্স জিতে গেছে, ওরা পরের সপ্তাহে স্ম্যাকডাউনেতে হোয়াইট সিক্সকে ফেস করতে চলেছে, মানে সামার স্ল্যামের ঠিক আগের দিন। আর হোয়াইট সিক্স কী করছে, হোয়াইট সিক্স আবার সেই শুরু করছে কিউআর কোড আর ওই ভিডিও প্যাকেজ, মানে ওগুলো কে দেখতে চায়? আমরা এইসব দেখতে বিরক্ত হয়ে গেছি দেখে দেখে। মানে খালি ভিডিও প্যাকেজ দেবে, ভিডিওতে কী বলবে কিছু বোঝা যায় না। ওগুলো ব্রে হোয়াইটের জন্য ঠিক ছিল, এই আঙ্কেল হাউডি তারপরে জোকারের টিমকে একদমই মানায় না। লড়তে পারলে লড়ো, নাহলে এইসব করে বেকার বেকার ফ্যান্সদেরকে ইরিটেট করে লাভ নেই, এতে ইমেজ খারাপ হচ্ছে। আর এরপরে আছে মেন ইভেন্ট কন্ট্রাক্ট সাইনিং কোডি রোডস আর জন সিনা। তো কোডি রোডস এখানে তার প্রোমোতে, মানে আর কিছু তো বলার তেমন বাকি নেই। জন সিনা আর কোডি রোডসের প্রোমোতে সত্যিই বলতে গেলে বলার আর কিছু বাকি নেই। আমরা রেসলমেনিয়ার আগে যা দেখেছি এবারও বরঞ্চ তাই দেখতে পেতাম, তো কিছু তো আলাদা করতে হতো, তো সেটাই দেখতে পেলাম আজকের কী হয়, কোডি রোডস এখানে সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে, যেখানে ব্রক লেসনারের বিস্ট কথাটা মেনশন করা হয়। মানে এখানে সে বিস্টকে ফেস করেছে, এমনকি ফাইনাল বসের কাছে সে সোল বিক্রি করেনি সেটাও সে বলেছে। এখানে আমরা রকের মেনশন দেখতে পেলাম আর ব্রক লেসনারেরও মেনশন দেখতে পেলাম। মানে এই এক মাসে জন সিনার থেকে তো ব্রক লেসনারের নাম বেশি উচ্চারণ করা হয়ে গেছে। আর তাছাড়া আজকের কোডি রোডসের তরফ থেকে আমরা বেশ ভালো একটা হিন্ট দেখতে পেলাম। কোডি রোডস এই যখন র আফটার মেনিয়াতে রক এসেছিল একটা চশমা পরে, সেই একই চশমা কোডি রোডস পরেছিল স্ম্যাকডাউন শুরু হওয়ার আগে। আর রক যে রোলেক্সের ঘড়িটা দিয়েছিল, সেই রোলেক্সের ঘড়িটা কোডি রোডসের হাতে ছিল, সেই কোডি রোডস সেই ঘড়িটা পড়েছিল। এখান থেকে রকের ব্যাপারে টিজ তো করা হচ্ছে। তো কোডি রোডস কন্ট্রাক্ট সাইন করে দেয়। তারপরে আসে জন সিনা এসে বলে যে একটা ব্যাড নিউজ রয়েছে। এখানে হচ্ছে যে তার নেটফ্লিক্সের সাথে কথা হয়ে গেছে, সে নেটফ্লিক্সের জন্য একটা সিনেমা বানাচ্ছে, তো যার জন্য সে সামার স্ল্যামেতে লড়তে পারবে না। যদি লড়াই করে তাহলে সিনেমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো সামার স্ল্যামেতে ম্যাচ হবে না, অন্য কোথাও ম্যাচ হয়ে যাবে। এটা ক্ল্যাশ ইন প্যারিসে হতে পারে কিংবা ক্রাউন জুলে হতে পারে। এই বলে জন সিনা কন্ট্রাক্ট সাইন না করে ওখান থেকে চলে যাচ্ছিল। কোডি রোডস তারপর রেগে মেগে র্যাম্পের কাছে যায়, জন সিনার সাথে লড়াই করতে করতে তাকে মেরে ধরে রিংয়ের মধ্যে টেনে আনে। আর তারপরে জন সিনা বেল্ট দিয়ে তাকে মারতে যায়, কিন্তু বেল্টটা কোডি রোডস কেড়ে নিয়ে তারই মাথায় মেরে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই যে কোডি রোডস সেখানে জন সিনাকে টেবিলের ওপর শোয়ায়। আর তারপর কন্ট্রাক্টটা নিয়ে স্যুট বুট পরে টপ রোপের ওপর ওঠে। আর ওটা বড় আজব লাগছিলো, বেশ ফানিও লাগছিলো। কন্ট্রাক্টটা হাতে নিয়ে এমনভাবে ঝাঁপ মারে যে ওই মুভটার কোনো নাম তো খুঁজে পাচ্ছি না, মানে বেশ ফানিই লাগছিলো দেখে। মনে হচ্ছে কোনো লোক বিল্ডিংয়ের মাথা থেকে ঝাঁপ মারছে, সুইসাইড করবে। কন্ট্রাক্ট নিয়ে জন সিনার ওপর ঝাঁপিয়ে পড়ে। আর তারপরে আমরা দেখতে পেলাম যে জন সিনা পড়ে রয়েছে, আর কন্ট্রাক্টটা কোডি রোডস খুললো, জন সিনার হাতে পেন ধরালো, যেমন বাচ্চাদের হাতে আমরা পেন্সিল ধরাই। আর তারপরে নিজেই জন সিনার হাত দিয়ে সই করে নিল। মানে আমি ভাবছি যে এটা কীরকম সই, জন সিনার হাতে শুধু পেন রয়েছে, সই তো করছে কোডি রোডস। এখানে তো টিপস সই দিলে মানাতো। তো বড় লোকদের বড় বড় ব্যাপার, কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। আর এটা জানতে পারি যে এটা হচ্ছে একটা স্ট্রিট ফাইট ম্যাচ, মানে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। এখানে যে কেউ ইন্টারফেয়ার করতে পারে, যেটা খুব বড় নিউজ। এবার এখানে অনেক কটা পসিবিলিটি খুলে যাচ্ছে। তো এক তো এই স্ম্যাকডাউনের আগে আমাদের এমনটা মনেই হচ্ছিল না যে এই জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচের কোনো গুরুত্ব রয়েছে। বিশেষ করে রেসলমেনিয়াতে এরা যা হেগে এসছে, তারপরে আমাদের কোনো ফিলই আসছিল না। তো এই ম্যাচটা ম্যাচ কার্ডে আছে কি নেই সেটাও আমাদের কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু এখন যে এটাকে নো ডিসকোয়ালিফিকেশন স্ট্রিট ফাইট ম্যাচ বানিয়ে দেওয়া হয়েছে, তখনই আমাদের টনক নড়েছে যে না, এখানে হয়তো কিছু একটা করতে পারে। আর দেখতে গেলে কোডি রোডস কী বলেছিল যে আমাদেরকে এখানে স্যাটিসফাই করা হবে। তো স্যাটিসফাইড আমরা আগেরবারে হইনি, কারণ রক আসেনি তাই। আর ম্যাচে তো দুজনে মিলে হেগেছে, ওটা তো আলাদা কথা। তো রক আসেনি, ওটার জন্য আমরা স্যাটিসফাইড হইনি। তো হতে পারে যে এবারে আমাদেরকে স্যাটিসফাইড করানোর জন্য আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম সেগুলো আমাদেরকে দেওয়া হবে। যেমনি আমরা রকের টিজ দেখতে পেলাম, রক হয়তো এখানে জন সিনাকে সাহায্য করতে আসতে পারে। আমরা এমনকি রক আর ব্রক দুজনকেই দেখতে পেতে পারি। ব্রক লেসনারের যেভাবে জোরদার টিস চলছে, ব্রক লেসনারকে 100% এই সামারস্ল্যামেতে আসতেই হবে। যদি না আসে তাহলে কিছু বলার নেই, যদি না আসে এত কিছু করার পরেও, তাহলে মানতে হবে যে ট্রিপল এইচ শুধুমাত্র ব্রক লেসনারের নাম
ইউজ করেছে টিকিট বিক্রি করার জন্য আর হাইপ বাড়ানোর জন্য। কারণ এবারে কিন্তু অন্যান্য বারের মতো আমরা নিউজ সোর্সের উপর ভরসা করে চলছি না, এবারে কিন্তু ডাব্লিউডব্লিউই নিজে থেকেই ব্রক লেসনারকে টিজ করছে, ব্রক লেসনার আসছে এটা আগে থেকে জানিয়ে দিচ্ছে। তো এখানে আমরা আর কি বা সন্দেহ করবো। আর তারপরে রয়েছে রকের ওপর বিশ্বাস করা যায় না, কারণ এই দুই টাকলা তো আমাদেরকে বহুত চুনা লাগিয়েছে। তো এই রকের মেনশন আমরা দেখতে পেলাম, রকেরও টিজ দেখতে পেলাম, পসিবিলিটি রয়েছে স্যাটিসফাই ভ্যাকসানেরও কথা বলা হচ্ছে। তো রক আসবে কি আসবে না আমরা জানি না। রকের যেখানে আসার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেখানে এলো না, এবার এখানেও প্রয়োজন মানে প্রয়োজন তো নেই একেবারে বলতে গেলে, কিন্তু দেখানো হচ্ছে যে রক আসবে। তো আসবে কি না আমরা জানি না, আর প্রয়োজন নেই এই জন্য বলছি কারণ ফ্যান্সদের চোখে রক একজন ঠকবাজ হয়ে গেছে, আর ফ্যান্সরা রকের থেকে আর কিছুই এক্সপেক্ট করে না। তো ডেফিনেটলি এই স্ম্যাকডাউনের মেন ইভেন্টটা দেখার পর আমাদের মধ্যে সামার স্ল্যাম নিয়ে একটু হাইপ তো বেড়ে গেছে, আমরা অনেক কিছু এক্সপেক্ট করে রয়েছি। রক, ব্রক এদের নাম যখন চলে এসছে তখন অফকোর্স আমরা ফ্যান, আমরা তো এক্সপেকটেশন রাখবো, আমাদের তো খুব ভালো লাগবে। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আমরা টাকলা ট্রিপল এইচকে খুব ভালো করে চিনি, আমাদের সাথে এর আগেও কি হয়েছে সেটা আমরা খুব ভালো করে জানি। তো আমার অডিয়েন্সকে বলবো যে সেই জিনিসটা একটু মাথায় রেখো। আর তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দিও, ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ডাব্লিউডব্লিউই নিউজ ভিডিওতে।